যাক, নাকুচু অস্ট্রেলিয়ানদের নাক কেটে দিতে পেরেছি আমরা বাংলাদেশ মাঠের ক্রিকেটেই। বাংলাদেশের সঙ্গে খেলাতে তাদের তো নানান রকম ছুতা থাকে, বায়ানাক্কা থাকে, না খেলতে পারলেই যেন বাঁচে, খেলেও যেন আমাদেরকে দয়া করে। এইবার আমরা মাঠের ক্রিকেটে ওদের দুইটা ম্যাচে যেভাবে নাকানি চুবানি খাইয়েছি, তাতে অস্ট্রেলিয়ানরা বাংলাদেশকে নিয়ে রিথিঙ্ক করতে তারা বাধ্য হবে। এইটা একটা তৃপ্তির জায়গা, নিঃসন্দেহে একটা বড় তৃপ্তির জায়গা। এখনো অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি অফিসিয়াল 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার জন্য আসলে কোয়ালিফাই করে ফেলছে। ওইটা নিয়ে এখন আর খুব একটা সংশয় নেই। এবং মেহেদী হাসান মিরাজের এই বাংলাদেশ 2026-এর বাংলাদেশ ক্লাস অফ 2026 কিভাবে 2015 সেই বাংলাদেশ মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ ক্লাস অফ 2015-কে মনে করাচ্ছে। আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, এখানে আমি আপনাদেরকে আরো পরিসংখ্যান দিয়ে বিস্তারিতভাবে সেইটা বুঝিয়ে দিচ্ছি। এবং কুইজ, বিশ্বকাপ ফুটবল নিয়ে যে কুইজ, এই কুইজটা নিয়ে অনেকের মধ্যে একটুখানি সংশয়ের জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, নতুন শুরু করেছি তো অনেকে একটুখানি কনফিউজড আছেন। আমরা গতদিন 2টা কুইজ দিয়েছিলাম, সেইখানটাতে পুরস্কার যারা জিতবেন লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য একটা ব্রাজিলের জার্সি, একটা আর্জেন্টিনার জার্সি। এবং হিসাবটা হচ্ছে গিয়ে সিম্পল, একটা প্রশ্ন দিব আমি, এই ভিডিওতেও একটা প্রশ্ন দিব, সেই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন, কমেন্টস করে আপনি দিবেন। এবং সেই কমেন্টসের শুরুতে হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তরটা দিবেন, তারপরে আপনার নাম এবং কোন জেলা থেকে সেটা দিবেন, এবং তারপরে গিয়ে আপনার ফেসবুক আইডিটা দিবেন। কেউ চাইলে ফোন নাম্বারও দিতে পারেন, মানে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুক আইডি ধরেও আমরা আসলে যোগাযোগ করবো। এইটা একেবারে আলাদা করে যদি আপনারা এই সিরিয়ালে না দেন, তাহলে কিন্তু সেটা উত্তর সঠিক হলো পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। আজকের এই ভিডিওতেও আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। আর ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ যেদিন থাকবে সেই দিন এই পুরস্কারের সংখ্যাটা বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। কুইজটা আপনি শুনবেন, উত্তরটা দিবেন, এবং বাংলাদেশ ক্রিকেটের এই যে সময়টা নিয়ে আলোচনাটা করছিলাম, এই যে কথাগুলো বলছিলাম, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তাসকিন আহমেদ দ্বিতীয় ওয়ানডে শেষে প্রেস কনফারেন্সে এসে কিন্তু এই কথাটা বলেছিলেন যে ধান ক্ষেতের উইকেটে আমরা জিতিনি। ধান ক্ষেতের উইকেটে জেতার হিসাবটা কি? আমরা একটা আন্ডার প্রিপেয়ার্ড উইকেট করতাম, যেইখানটাতে হচ্ছে গিয়ে ব্যাটিং খুবই কঠিন হয়ে যায়, যেইটা আসলে ঠিক ক্রিকেট বলে মনে হয় না। ধরেন 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাতেই তো আমরা T20 ফরম্যাটের উইকেট করেছিলাম না, আমরা 4-1 ব্যবধানে সিরিজ জিতেছিলাম না। লাভ কি হয়েছে? আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে ভরাডুবি হয়ে গিয়েছে, আর অস্ট্রেলিয়া সেই ওয়ার্ল্ড কাপে গিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছে। এই জাস্ট পরপরই, ওই সিরিজটার পরপরই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড 2 দলের বিপক্ষে আমরা ওইভাবে উইকেট বানিয়ে সিরিজ জিতেছিলাম, ওই 2টা দলই ফাইনাল খেলেছিল। তো অস্ট্রেলিয়ার কি এখন আর ওরকম কোনো কিছু বলার উপায় আছে? ওরকম এক্সকিউজ দেওয়ার উপায় আছে? কোনো এক্সকিউজ কিন্তু নাই রে ভাই। যেই উইকেট আমরা বানিয়েছি এটা প্রপার ওয়ানডে উইকেট, এটা টিপিক্যাল মিরপুরের উইকেট না, এটা ধান ক্ষেত না। ফলে এই জয়টা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আরও অনেক বেশি তৃপ্তিদায়ক। এই জয়টা বাংলাদেশকে নিঃসন্দেহে আগামী বিশ্বকাপ খেলাতে ওইখানে আরও ভালো করা, তাই যেহেতু ওই বিশ্বকাপটা হবে হচ্ছে গিয়ে আফ্রিকা মহাদেশে, সেই জায়গাটাতে আমাদেরকে আরও অনেক কনফিডেন্স দেবে। এখন সেই বিশ্বকাপ আমরা খেলতে পারবো কিনা একটা বিশাল সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। কিভাবে বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে দলগুলো? 14টা দলের বিশ্বকাপ, কিন্তু সরাসরি কোয়ালিফাইং এর হিসাবটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বাইরের র্যাঙ্কিংয়ে যারা 8টা দল থাকবে তারা সরাসরি কোয়ালিফাই করবে 2027 সালের 31শে মার্চের মধ্যে। এখন সাউথ আফ্রিকা যেহেতু 8-এর বাইরে যাবে না, জিম্বাবুয়েও যেহেতু এই 8-এর মধ্যে আসবে না, ফলে হিসাবটা সিম্পল যে 9-এর মধ্যে থাকতে হবে। বাংলাদেশ কিন্তু গত বছর মে মাসে আমরা র্যাঙ্কিংয়ে 10 নম্বরে চলে গিয়েছিলাম। ওয়ানডে ফরম্যাট আমাদের স্ট্রংগেস্ট ফরম্যাট, সেখান থেকে আমরা 10 নম্বরে চলে গিয়েছিলাম। এটা একটা অ্যালার্মিং ব্যাপার ছিল, এবং ওই সময় যে রেজাল্টটা ছিল, আমরা 14 ওয়ানডের মধ্যে 12টা ওয়ানডে আমরা টানা তো না, আমার 14টার মধ্যে 12টা ওয়ানডে আমরা হেরেছিলাম। সেইখান থেকে বাংলাদেশ ক্রিকেটের রিকভারিটা দেখেন। এখন আমি দেখছিলাম যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং আমরা এখনো 9 নম্বরে আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু 9 নম্বরে যে আমরা আছি সেইখানটাতে আমাদের রেটিং পয়েন্ট হয়ে গেছে 88। 8 নম্বরে যে রয়েছে রেটিং পয়েন্ট ইংল্যান্ডের, তাদের হচ্ছে গিয়ে 89, মানে আমাদের চেয়ে মাত্র 1 বেশি। আর মোস্ট ইম্পর্টেন্টলি 10 নম্বরে যে আছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট হচ্ছে গিয়ে 73। অর্থাৎ আমরা রেটিং পয়েন্ট 15-র একটা গ্যাপ এইখানটাতে তৈরি করে নিতে পেরেছি। ফলে এই 15-র গ্যাপ আমরা পিছিয়ে যাব, ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে যে আসলে এটা মিটিয়ে ফেলবে আগামী বছর 31শে মার্চের মধ্যে, এটা হওয়ার কোনো কারণ নেই। ফলে বাংলাদেশ আসলে আগামী ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছে, সেইটা আমরা বলতেই পারি। এখন মিরাজের এই দলকে মাশরাফির ওই দলের সঙ্গে আমি কেন তুলনা করছি, কেন আমি সেটা বলছি? অনেকগুলো জায়গায় কিন্তু এইখানটাতে মিল রয়েছে। ধরেন 2014 সালটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দুঃস্বপ্নের বছর ছিল। আমরা যেহেতু ওয়ানডে ফরম্যাটটা নিয়ে শুধু কথা বলছি, সেইটাও যদি দেখি, সেই সময় আমরা বছরের প্রথম অংশে যেই 12টা ওয়ানডে ম্যাচ খেলেছি, আমরা 12টাতেই হেরেছিলাম।
আমরা শ্রীলঙ্কার কাছে 3-0 সিরিজ হেরেছি, আমরা এশিয়া কাপের 4টা ম্যাচে হেরেছি, আমরা ভারতের কাছে 2-0 সিরিজ হেরেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হেরেছি, আমরা 12টা ওয়ানডে খেলে 12টাতেই আমরা হেরেছিলাম। তারপরে আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হলেন, ক্যাপ্টেন হিসেবে আসলেন মাশরাফি বিন মুর্তজা, এবং ক্যাপ্টেন হিসেবে এসে প্রথম সিরিজটাই 2014 শেষ ভাগে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে 5-0 জিতলাম। তারপরে তো 2015 ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা কোয়ার্টার ফাইনালে উঠে গেলাম। এরপরে তো ঘরের মাটিতে আমরা ওই পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকাকে পরপর 3টা সিরিজে আমরা হারিয়ে দিলাম, এবং সেইখান থেকে বাংলাদেশ ক্রিকেট উত্থানের একটা পর্ব ওইখানে তৈরি হয়েছিল। আমরা যদি ওইভাবে বলি, এখন সেকেন্ড ওয়েভটা এইবার কিভাবে আসছে সেইটা আমি একটু ওই সিরিজ ধরে যদি বলি। ধরেন আমাদের এইখানটাতে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগের অবস্থাটা যদি চিন্তা করেন, তাহলে এর আগের 14টা ওয়ানডের মধ্যে বাংলাদেশ 12টা হেরেছিল, এবং সেইখানটাতে 2024 থেকে ধরলে আফগানিস্তানের সঙ্গে আমরা ওইখানটাতে সার্জাতে গিয়ে সিরিজের সবগুলো ম্যাচ হেরেছিলাম, সবগুলো হারে নাই, 2-1 আমরা ওই সিরিজটা হেরেছিলাম। তারপরে গিয়ে আমরা ওই বছরটাতে ওয়েস্ট ইন্ডিজে 3-0 গিয়ে সিরিজ হেরেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টা ম্যাচ খেলে 2টাই হেরেছি, শ্রীলঙ্কার সঙ্গে আমরা 2-1 ব্যবধানে হেরেছি, আমরা আফগানিস্তানের সঙ্গে আবার গত বছর সেখানটাতে আমরা 3-0 হেরেছি। তো দেখেন আপনি, ওই 5টা সিরিজে 14টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচ আমরা হেরেছি, কেবলমাত্র 2টা ম্যাচ জিতেছিলাম। ক্যাপ্টেন্সি চেঞ্জের যে মিলটা আমি বলছিলাম, মাশরাফি ক্যাপ্টেন হিসেবে 2014 শেষ ভাগে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে এসেই পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছিল, মিরাজের এসেই পুরোটা চেঞ্জ হয়নি, কেননা তিনি ওইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই সিরিজটাতেও ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, যেটাতে আমরা 3-0 হেরেছিলাম। স্থায়ী ক্যাপ্টেন যে হলেন শ্রীলঙ্কার সঙ্গে, সেই সিরিজটা আমরা 2-1 হেরেছিলাম, এবং তারপরের সিরিজটাতেও কিন্তু আমরা আফগানিস্তানের সঙ্গে 3-0 হেরেছিলাম। কিন্তু এরপর থেকে আমাদের এই টার্ন অ্যারাউন্ডটা হয়ে গেল, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতলাম 2-1, যেটা হেরেছি সেইটাও আসলে অফিসিয়ালি টাই, সুপার ওভারে গিয়ে আমরা সিরিজটা হেরেছি, ম্যাচটা হেরেছিলাম। তারপরে গিয়ে আমরা এই বছর মার্চে পাকিস্তানের বিপক্ষে 2-1 সিরিজ জিতেছি, এপ্রিলে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে 2-1 সিরিজ জিতেছি, আমরা এখন এই জুন মাসে এসে অস্ট্রেলিয়ার সঙ্গে 2-0 ব্যবধানে এগিয়ে আছি। অর্থাৎ সর্বশেষ 4 সিরিজের 11 ম্যাচের মধ্যে 8টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, তার আগের 14 ম্যাচের মধ্যে 12টা আমরা হেরেছিলাম। ঠিক যেমন 2014-15 ওই সময়টাতে 12 ম্যাচে 12টা আমরা হারার পরে আমাদের সেই জিম্বাবুয়ে দিয়ে শুরু হলো, তারপরে বিশ্বকাপ পারফরমেন্স, তারপরে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের সেই অবিস্মরণীয় জয়। সো তাই সেক্ষেত্রে ওই মিলটাকে আমরা খুঁজে পাচ্ছি না, সেটা কি আমাদের মনে হচ্ছে না? মনে তো হচ্ছে, মনেটা আসলে হওয়ারই কথা। আর এই যে সেকেন্ড ম্যাচটাতেও আমরা যে খেললাম, সেইখানটাতে আসলে 10 মিলে বাংলাদেশের জয় হয়েছে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং হওয়াটা ঠিক আছে, যৌক্তিক বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা শুরুতেই যে অস্ট্রেলিয়ার 0 রানে 3 উইকেট তুলে নিয়েছিলাম, সেইখানটাতে সেকেন্ড ওভারে মুস্তাফিজের 2 উইকেট, ইনফ্যাক্ট পাওয়ার প্লের মধ্যে 25 রানে যে ওদের 4 উইকেট তুলে নিয়েছিলাম, সেইখানটাতেও 4th উইকেটটা মুস্তাফিজের, মানে 3 উইকেট, ওই 4 উইকেটের মধ্যে 3টাই মুস্তাফিজের ওইখানটাতে ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। কিন্তু